আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। সবটা শোনার আগে আমি একটা কথা আরেকবার শুনতে চাই ভাই। হ্যাঁ, বলো। ও আমাকে সত্যিই ভালোবেসেছিল? আর তা ওর মনেরই অজানা ছিল? ইয়েস ম্যান, এটাই ওকে করুণ অবস্থায় ফেলেছে। যদি পুরোটা শোনো তাহলে আরও ভালো বুঝতে পারবে ওর মানসিক হাল কতটা দুঃখজনক। শুনতে চাই। চকিতে জবাব দিয়ে উঠল শারভান, কিন্তু এতটাই হারিয়ে গেছে ও ভালোবেসেছিল কথাটার মাঝে যে পায়ের সামনে আগুন জ্বলতে থাকা পাত্রটার কথাই সে ভুলে বসল। অতপর ভাগ্য আরেকটা বার ঠেলে ওকে দিল মৃত্যুর মুখে। রাত 8:20। পায়ের চারপাশে বাঁধা ব্যান্ডেজটা খুলে ধীরে ধীরে টি টেবিলের উপরে রাখা পাত্রটা তুলে রাখলো শারভান। টাকনুর উপরের জায়গায় এখনও লালচে দগদগে দুপুরে সেই পোড়া ক্ষত, ভেতরে জ্বালা কমার বদলে বেড়ে চলেছে। দুপুরে সেই কেরোসিন ঢালা আগুনে পাত্রে ডান পাটা ডুবিয়েই ফেলেছিল সে। শেষ মুহূর্তে পা সরাতে গিয়ে পাত্রের কোনায় ঠক্কর খায়, তাতে সেটি উল্টে পড়ে যায়। আগুন তখন প্যান্টের নিচে ঢুকে পড়েছিল, দাউ দাউ করে জ্বলে উঠেছিল তার টাকনুর একটু উপরে। ভাগ্যক্রমে বুট জুতো ছিল শক্ত, তা না হলে ক্ষতটা হয়তো পায়ের মাংস পেরিয়ে পৌঁছে যেত হাড়ে। পানির বোতল কাছে ছিল বলে পাভেল আর নাফিস দৌড়ে এসে যেভাবে পানি ঢেলে আগুন নিভিয়েছিল সেটা মনে করে শারভান যেন এখনও হাঁপছে বাজে। ফোনের ওপাশে থাকা রায়হান তখন ওদের চিৎকার চেঁচামেচি শুনেছিল। জ্বালাই মুখটাই তখন বিভৎস ভাঁজ পড়েছিল শারভানের, তাই বাধ্য হয়ে আর কথা না বাড়িয়ে কলটা কেটে দিয়েছিল সে। রিয়ান ঘরে ঘুমাচ্ছে আর সে বসে আছে লিভিং রুমের সোফায় দুই অতিথির অপেক্ষায়। তবে মেজটা ওর বড্ড তেতো। প্রথমত রায়হানের কাছ থেকে তখন পুরো কথাটা শোনা হয়নি, আগে থেকেই তো সানা দখল করে বসেছিল ওর মন মস্তিষ্ক। রায়হানের অসমাপ্ত কথাই এখন যেন মেয়েটা মাথায় চড়ে নাচছে। দ্বিতীয়ত সানার মাঝে বুঁদ হয়ে থাকা মনটাতেই চলছে আবার দীপুর বলা তথ্য। তার মুখ থেকে রাজনের ব্যাপারে জানার পর এখন রাজনের মতো লোককে ধরার কোনো স্পষ্ট উপায় মাথায় আসছে না ওর। সম্ভবত শেষমেশ বাবলুর সাহায্য নিতে হতে পারে, যেটা ও আদতে চাচ্ছিল না। তৃতীয়ত আজ রান্নার দায়িত্ব থাকা লোকটা ছুটিতে, অথচ অতিথিদের জন্য নাস্তার ব্যবস্থা তো করতে হবে। কফি মেশিনে কফি বানানো ছাড়া আর কিছুই করার মতো হাত যত না আছে ওর না রিহানের। উঠে দাঁড়ালো শারভান, যেটুকু সম্ভব সেটুকু না হয় বানিয়ে দেবে। রান্নাঘরের দিকে পা বাড়াতেই কলিং বেলটা বেজে উঠল। ঘড়ির দিকে তাকিয়ে আন্দাজ করলো ওর অতিথিরা এসে গেছে। খুঁড়িয়ে খুঁড়িয়ে গিয়ে দরজা খুলতেই প্রথমে চোখ পড়ল জিসানের চিন্তিত মুখটা। কিরে, তুই তো দেখি দাঁড়াতে পারছিস। অবাক গলায় বলল জিসান। রায়হানের কাছ থেকে খবর পেয়ে সে কল করেছিল শারভানকে। ফোনটা ধরেছিল রিহান, আর তার মুখ থেকে ঘটনাটা শুনে ভেবেছিল শারভানের পায়ের অবস্থা অনেক ভয়াবহ। বিছানায় পড়ে যাওয়ার মতো কিছু হয়নি? বলতে বলতেই রায়হানের দিকে তাকালো শারভান, আন্তরিক ভঙ্গিতে তাকে বলল, ভেতরে আসুন ভাই, কষ্ট করে আমার বাসায় আসতে হলো আপনাকে। আরে কোনো ব্যাপার না, ব্যথাটা যে আমার কারণে, তাই এটুকু করতেই হতো। আমার সঙ্গে কথা বলার সময় তো বেখেয়ালি হয়ে পড়েছিলে। মোটেও নিজের ঘাড়ে দোষ নেবেন না। যেন সাবধান করলো শারভান। ওরা ভেতরে এসে বসলে শারভান ওর ঘনাদের মতো গলাটা ছেড়ে ডেকে উঠল রিহানকে। সেই কণ্ঠ উপরতলায় পৌঁছে গিয়ে ঘুমিয়ে থাকা রিহানকেই অনায়াসেই জাগিয়ে তুলল। ততক্ষণে গল্পগুজব আরম্ভ করে দিল ওরা তিনজন। সানার ব্যাপারে কথাগুলো সরাসরি শোনার জন্য এই পানিয়ে শারভান আজ রাতের বেলা রায়হানের চেম্বারে গিয়ে হাজির হতে চেয়েছিল। জিসান তার রায়হানের থেকে জেনে ওকে মানা করে দিয়েছিল সেই রায়হানকে নিয়ে ওর বাসায় চলে আসবে। এজন্যই আশা রায়হানের। ওদের কথাবার্তার মাঝে রিহান এসে উপস্থিত হলো রায়হানের সঙ্গে। আলাপচারিতা শেষ করে সে রান্নাঘরে গেল। কফি আর ফ্রিজে থাকা কিছু ফল এনে পরিবেশন করলো অতিথিদের। তারপর বসলো শারভানের পাশে। তখন জিসান তাকে বলল, তোমার কথা শুনে তো ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ভেবেছি ওর পুরো পাই পুড়ে গেছে, এসে দেখি বান্দা শটান দাঁড়ানো। পুরো পা না পুড়লেও ঘাড় অবস্থা দেখেন, দেখে বলেন আপনি হলে বিছানায় পড়ে থাকতেন নাকি ওর মতো ঘোড়া দৌড়াদৌড়ি করতেন? প্যান্ট পরা বারণ বিধায় পরনে আজ শারভানের খয়েরি রঙা পছন্দসই বাটিক লুঙ্গি। খুব বেশি গরম না পড়লে তেমন একটা লুঙ্গি পরতে দেখা যায় না ওকে। রিহানের কথা শুনে জিসান নিজেই এগিয়ে এসে পায়ের কাছ থেকে লুঙ্গিটা উঁচু করল।
শারফান কি চুপচাপ বসে থাকার মানুষ? বাধা দিতে চেষ্টা করলো কবার, কিন্তু শুনলো না জিসান। ওর বাধা নিষেধ। রায়হানও এগিয়ে এসে দেখলো পায়ের অবস্থা অনেকটা জায়গা জুড়ে পোড়া ক্ষত। সে জিজ্ঞেস করলো, এভাবে আলগা রেখেছো কেন? জীবাণু লেগে ইনফেকশন হয়ে যাবে না? ছিল ব্যান্ডেজ, মাত্রই খুলেছি। ভেতরে চুলকাচ্ছিল খুব। চুলকাক, ভুলেও হাত দেবে না ওখানে। আর ওখানে ব্যান্ডেজ করতে হবে। লুঙ্গির ঘষা খেয়ে তো ব্যথা আরও লাগবে। রেহান তীক্ষ্ণ মেজাজে একবার শারফানকে দেখে নিয়ে চলে গেল শোবার ঘরে ফার্স্ট এইড বক্সটা আনতে। শারফান অবশ্য কারো কোনো কথা বা প্রতিক্রিয়াকে গুরুত্ব দিল না। কফির মগ দুজনের হাতে তুলে দিয়ে সোফায় গা এলিয়ে বসলো। জিজ্ঞেস করলো তারপর রায়হানকে, সানার ব্যাপারে বাকি কথা কি এখন বলা যাবে ভাই? ব্যক্তিটা তুমি না হলে যাবে না বলতাম। কথাটা শুনে হেসে ফেল জিসান। শারফান কোন পর্যায়ে মানুষ এ ধারণা সেই দিয়েছিল রায়হানকে। তখনই সে প্রস্তুত ছিল শারফানকে তোয়াজ করে চলতে। শারফান অবশ্য কোনো ক্ষমতা জাহির করেনি তার কাছে, বরং সানাকে নিয়ে ওর চিন্তা, ওর উতলা ভাব দেখে রায়হান বুঝে গিয়েছিল কেবল অপরাধবোধ থেকে নয়, অধিকন্ত সানা মেয়েটি খুবই বিশেষ শারফানের জন্য। তাছাড়া জিসানের চাচাতো ভাই হওয়ার ফলে তাকে বড় ভাইয়ের মতোই সম্মান প্রদর্শন করে কথা বলেছে সে। বাইরেকে এবং বিশ্বাস করে এমনভাবে নিজের অপরাধের ঘটনাগুলো ব্যাখ্যা দিয়েছে তাকে, যেন মনে হচ্ছিল আপন বড় ভাইয়ের কাছে সে নিজের ভুল আর অনুশোচনার স্বীকারোক্তি দিয়ে সমাধান চাইছে। শারফানের প্রতি তখন ভীষণ মায়া হয় রায়হানের তখন থেকেই। ওর প্রতি আন্তরিক হয়ে ওঠে খুব তাড়াতাড়ি। কোনো উত্তর দিল না শারফান রায়হানের কথাতে। চুপচাপ গাম্ভীর্যের সঙ্গে অপেক্ষা করতে থাকলো সানার ব্যাপারে সমস্তটা জানার জন্য। কথা শুরু করার পর আস্তে আস্তে রায়হানও গম্ভীর হয়ে উঠল। দীর্ঘশ্বাস ছেড়ে সে বলল, শারফান, একটা কথা মনে রাখতে হবে তোমাকে। মানসিক আঘাত সবসময় চোখে দেখা যায় না, কিন্তু সেটা শরীরের ক্ষতর মতোই বাস্তব। সানা এখন পোস্ট ট্রাউমাটিক টেস্টে রয়েছে, সেটা তো বলেছি। ওর মস্তিষ্ক এখনও হুমকির অনুভূতি থেকে পুরোপুরি বের হতে পারেনি। ওর সঙ্গে যা ঘটেছে তা ওকে শুধু শারীরিক নয়, মানসিকভাবে বিপর্যস্ত করেছে। এটা শুধু ভয় নয়, এটা ট্রমা ইনডিউসড গিল্ট, ট্রাস্ট রাপচার আর নিজের প্রতি সন্দেহের এক বিষাক্ত মিশ্রণ। ও মনে করে ও হয়তো কোনোভাবে তোমার বোনের ক্ষতির জন্য সত্যিই দায়ী, যদিও ওর কোনো ইচ্ছে বা নিয়ন্ত্রণ ছিল না তোমার বোনের দুর্ঘটনাতে। সেই সঙ্গে ওর প্রতি তোমার প্রতিক্রিয়া, অত্যাচার, বঞ্চনা, ভয়, এই অনুভূতিগুলো নিয়ে ওর ভিতরে গভীর এক দ্বন্দ্ব সৃষ্টি করেছে। সবচেয়ে গভীর আঘাতটা এসেছে এই জায়গায়, সে তোমাকে মনের অজান্তে বিশ্বাস করত, তোমাকে গুরুত্ব দিত, কিন্তু সেই মানুষটার থেকে যখন কষ্ট পেয়েছে তখন ওর ভিতরে দুটো সত্তা যুদ্ধ করছে। একটা চায় তোমাকে ঘৃণা করতে, আর একটা তোমাকে মাফ করে দিতে চায়। শারফানের মনে হলো বুকের গভীরে কোথাও হিমালয়ের বরফ ধসে পড়ার মতো শব্দ হচ্ছে যেন। নিজের অজান্তে হাতটা উঠে এলো বুকের পা দিকে। কালো টি শার্টটার সেখানে খামছে ধুলো সে। মনটা ওর কি যেন ফিস ফিস করছে কানার কাছে। যতবার শুনেছি সানা ভালোবাসে তোমাকে, ততবারই কেমন এক ব্যথা অনুভব হচ্ছে বুকটাই। কত ব্যথাই তো আজ অব্দি শুয়েছে ওর দেহটা, কিন্তু এ ব্যথার সঙ্গে পরিচিত নয় সে। পরিচয়ের শুরু থেকেই সানার প্রতি ওর না বোঝা, না জানা অন্যরকম টান, যাকে সে কখনো অল্পক্ষণে মোহ আর আবেশ ভাবত, কখনো বা ভাবত রাগ, প্রতিহিংসা আর প্রতিশোধ। কিন্তু এখন সেসব অনুভূতিগুলো স্রেফ ভুল প্রমাণিত হওয়ায় খুব করে সঠিক অনুভূতির হদিস চাচ্ছে ওর সেই মনটা। কেমন অস্থিরতা নিয়ে সোজা হয়ে বসল সে। ওর হাঁসফাঁস করাটা চোখে পড়ল সবারই। তারা কিছু বলার আগে শারফান বিড়বিড় করে উঠল, ও এখনো আমাকে মাফ করতে চায়? প্রশ্নটা সে নিজেকেই করলো মনে হলো। আর ওর এই প্রশ্নটার ভেতরেই ছড়িয়েছিল অনুশোচনা আর বিস্ময়। তার টের পেল উপস্থিত সকলেই। শারফান ভাবিনি সানার ভেতর এতটা কোমলতা বেঁচে থাকবে। ভাবিনি সেই মেয়েটা যাকে দিনের পর দিন অন্ধ ভেবে শাস্তি দিয়েছে, সেই এখনও ওর জন্য কিছু অনুভব করতে পারে। তুমি ঠিক আছো শারফান? না, কিভাবে ঠিক থাকবো আমি? বলুন ভাই। ও আমাকে ঘৃণা করবে, আমার শাস্তি চাইবে, মৃত্যু চাইবে। আপনি যদি এগুলো শোনাতেন তাহলে আমি ঠিক থাকতে পারতাম, কারণ সেটাই হতো এক্সপেক্টেড রিয়াকশন। কিন্তু আপনি যেটা শোনাচ্ছেন সেটা আমাকে কিভাবে হিট করছে, না ঠিক হিট না, আমার যে কেমন লাগছে। থেমে গেল সে। ভগ্নদশা স্পষ্ট হলো ওর মাঝে। মাথাটা সোফার গায়ে ধপ করে ফেললো আবার। আমি বোঝাতে পারছি না আমার অবস্থাটা।
আমি নিজেই যেন কোনো অন্ধকার কূপের ভেতর হারিয়ে গেছি। কিভাবে বোঝাবো তাহলে আপনাদের? রেহানের চেহারায় ফুটল তাচ্ছিল্যপূর্ণ অভিব্যক্তি। কিন্তু অবাক হচ্ছে জিসান। সেই ছাত্র জীবন থেকে সানার ঘটনার আগ পর্যন্ত তার চিরচেনা শারফানকে আজ লাগছে একদম অচেনা, যাকে লাগছে ভীষণ দুর্বল আত্মার, যে নিজ স্বার্থে কাউকে আঘাত করে এই প্রথমবার ভুগছে একটা আত্মগ্লানিতে। অথচ এমন পরিণতি হওয়ার কথা তো ছিল না, বরং মেয়েটার সঙ্গে যা হয়েছে তা একদম ঠিক হয়েছে। ওর মতো খ্যাপা রকচটা প্রতিশোধ পরায়ণ মানুষের এমনটাই তো ভাবার কথা, কারণ মেয়েটা কোনো না কোনোভাবেই তো জড়িত ছিল যারার ক্ষতিতে। সনিগ্ধ চোখে ওকে দেখতে দেখতে ফট করে সে বলে উঠল, সায়াফ, মেয়েটাকে ভালো টালো বাসতি নাকি? ইস, আপনি বুঝে গেলেন ভাই। শারফানকে তিরস্কারপূর্ণ তীর বিদ্ধ করে রিহান সহসাই বলে উঠল, তবে বাসতি না, বলেন বাসি। এই কথা আমি ওকে বোঝানোর চেষ্টা করেছি আরও বহু আগে। সে বোঝাতেও দূর, আরও আমাকে গালাগাল করে নিজেকে বিশাল মাপের বুঝ নেওয়ালা দেখিয়েছে যে ওর ফিলিংস ওর চেয়ে ভালো কি আমি বুঝবো? দুনিয়াতে ওর মতো এমন কোনো গাদা আছে বলেন ভাই, যে নিজের ভালোবাসার অনুভূতি নিজে টের পাবে না? আমি ওকে সাবধান করেছিলাম মেয়েটার সঙ্গে কোনো বাড়াবাড়ি না করতে, নয়তো পরে নিজেই পস্তাবি। কেবল আফসোস হচ্ছে যে আমার কথা ঠিক হলো ঠিকই, কিন্তু প্রচণ্ড খারাপ সিচুয়েশন তৈরি হয়ে গেল। ঠিক হলো? আহমকের মতো চেহারা বানিয়ে জিসান তাকিয়ে দেখতে লাগলো ওদের দু ভাইকে। মাত্র অনুমানের ভিত্তিতে বলা মুখের কথাটা যে আসলে সত্যি তা সে বিশ্বাসই করতে পারছে না এখনও। আর শারফান ওকে দেখালো এলোমেলো টালমাটালে কিঞ্চিত বিভ্রান্ত। এবার কেন যেন রিহানের কথার বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস হলো না ওর। দোলা চালে ভুগতে থাকা ওর মনটা এমন এক যন্ত্রণায় আছে যে চাইছে কেউ ওকে এই অসহ্য রকম দ্বিধা থেকে বের করে আনুক। চেয়ে রইল রিহানের দিকে কেমন অসহায় কাতর চাহনিতে। কিন্তু আপাতত দৃষ্টিতে ওকে দেখে কেউ হয়তো ভাববে এই মুহূর্তে পোড়া ক্ষততে যে অসহনীয় যন্ত্রণা হচ্ছে, সেই কষ্টে কাতরতাই ফুটে উঠেছে ওর চেহারাতে। অথচ সানার এই সত্যটা ওকে এমনভাবে গ্রাস করে নিয়েছে যে ওর ক্ষত স্থানের স্নায়ু মস্তিষ্কে সিগন্যাল পাঠালেও তা সে অনুভব করতে পারছে না। কিরে সায়াফ, কি বলে রে ও? এই জন্যই তাহলে এই অবস্থা তোর? বোবার মতো কয়েক পল জিসানের দিকে চেয়ে থেকে শারফান ফিরল রায়হানের দিকে। অস্পষ্ট স্বরে কেবল বলল তাকে, ওই মেয়েকে কষ্ট দিয়ে আমি সব সময় কেমন অস্থিরতায় ভুগেছি, অশান্তিতে থেকেছি। খুব খারাপ করতে চেয়েছিলাম ওর সঙ্গে, পারিনি ভাই। বিবেক নাকি আমার মানুষত্বে বাধা দিত বলুন তো? রায়হান জবাব দেওয়ার আগে রিহান বলে উঠল, আপনি ওর সানার সঙ্গে করা সমস্ত কার্যক্রমের একটা ব্যাখ্যা দিন ভাইয়া, নয়তো আপনি ওকে এক বাক্যে বিশ্বাস করতে পারবেন না। হি হ্যাজ ফিলিংস ফর সানা। ঠিক আছে, বলো তো শারফান, শানাইকে নিয়ে তোমার চিন্তাভাবনাগুলো। কিন্তু শারফান কোনো কথাই বলল না। মুখে যেন কুলুপ এঁটেছে সে। ওর একদম ভালো লাগছে না কথা বলতে। ভেতর থেকে লম্বা এক ক্লান্তি অনুভব করছে সে, যে ক্লান্তি দূর হবে কেবল একটিবার সানার মুখোমুখি হতে পারলে, ওকে দেখতে পেলে, ওর মুখ থেকে রায়হানের জানানো ভালোবাসার স্বীকারোক্তিটা শুনতে পেলে, ওর মনের অবস্থানটাও বুঝতে পেরে রিহান বলল রায়হানকে, আমি যা যা জানি সেটাই আপনাকে বলি। রায়হান চুপচাপ শুনতে লাগলো রিহানের গল্পগুলো। জিসানও শুনে গেল আকাশ অব্দি বিস্ময় নিয়ে। শারফানের কাণ্ড কারখানার কথা শুনতে শুনতে এক পর্যায়ে তারা না হেসে পারল না। শোনা শেষ হলে জিসান উঠে এসে শারফানের পাশে বসলো। ওর থায়ে শব্দ করে একটা চাপড় বসিয়ে বলল, কত বড় খাটাস তুই, হ্যাঁ? তোর মতো একখান চিজ আর যেন কেউ পয়দা না করে। মেয়েটার জীবনটাকে একদম তামাক পাতার মতো বানিয়ে দিয়েছিস, খচ্চর। কোনো প্রতিক্রিয়া দেখালো না শারফান, যেন কোনো ধ্যানে নিমজ্জিত সে। ওর এই চঞ্চল অন্যমনস্ক অভিব্যক্তি দেখে রায়হান ডাকলো ওকে। শারফান, চোখ তুলে তার দিকে শারফান তাকালে মুচকি হাসলো সে, বলল, তুমি মানুষটা কেমন তা কিন্তু আমি জানি। ভাগ্যিস তোমার ব্যাপারে জ্ঞান আমাকে আগেই দিয়েছিল জিসান, তাই এখন সহজেই ধরতে পারলাম তোমার ভাবনাগুলো ঠিক কেমন। তুমি প্রেমকে দুর্বলতার, নারীদের প্রতি টানকে সময়ের অপচয় বলে ভাবো, রাইট? শারফান এবারও নিশ্চুপ, তবে ওর নীরবতাই সম্মতি, তা বুঝলো সবাই। রায়হান জিজ্ঞেস করলো তারপর, ভাবতেন নারীর প্রতি টান পুরুষের লক্ষ্য থেকে তাকে সরিয়ে দেয়, কিন্তু নিজেকে কখনো জিজ্ঞেস করেছ এই ধারণাটা আদৌ সত্যি কি না? আমার কাছে বাস্তব মানে ছিল কেবল লাভ ক্ষতির হিসাব। নির্বিকার স্বরে উত্তরটা দিল শারফান। তারপর হঠাৎ উদাসী কণ্ঠে স্বগোক্তির মতো বলতে আরম্ভ করলো, ওর কণ্ঠটা প্রথম শুনেই কোথাও যেন আটকে গিয়েছিলাম আমি। কিছু ছিল তাতে,
যা বোঝানো যায় না, ছুঁয়ে দেখা যায় না, কিন্তু অনুভবে আসে। আর ওর সরলতা, প্রথমে মনে হতো কি বিরক্তিকর একটা জিনিস, এত ন্যাকা ও, কিন্তু সেই সরলতাই একসময় আমাকে আগ্রহী করলো ওর প্রতি। মেবি আই গট অ্যাট্রাক্টেড। ওকে হঠাৎ সুন্দর লাগতেও শুরু করলো আমার কাছে। সেই কণ্ঠটা, সেই সহজপনা, যেটাকে সহ্য করতে পারতাম না শুরুতে, পরবর্তীতে সেটাই আমার পছন্দ হয়ে গেল। আমি এখন বুঝতে পারছি, আমি যত ঠেলেছি ও ততই প্রবেশ করেছে আমার মনে, আমার জীবনের সেই ফাঁকা জায়গায়, যেটা আমি কখনো খালি ভাবিনি। এটা ঠিক যে তুমি পরিকল্পনা করে প্রেমে পড়নি, বরং তুমি এমন এক অনুভূতির শিকার হয়েছ যেটা তোমার প্রথাগত আত্মধারণাকে চ্যালেঞ্জ করেছে। এই বিরোধী তোমার আচরণে ছায়া ফেলেছে, কারণ তোমার ওর প্রতি দুর্বল হতে দেখা তোমার পক্ষে সহজ ছিল না। তাই নিজের ভেতরের অস্থিরতা ঢাকতে গিয়ে তুমি ওর উপর সব সময় নিয়ন্ত্রণ রাখতে চেয়েছ। ভেবেছিল ওকে ধরে রাখার এটাই একমাত্র উপায়। নিজেকে যেন নতুন করে আবিষ্কার করলো শারফান। নিঃশব্দে মাথা ঝুঁকিয়ে পড়ল। আমি কুকুর লেলিয়ে দিয়েছিলাম ওর উপর, আবার আমিই থামিয়েছিলাম। এটা কি আমার স্রেফ পাগলামি? নাকি আমি নিজেও জানতাম না আমি ওকে আঘাত দিতে চাই নাকি বাঁচিয়ে রাখতে চাই? না, এটা পাগলামি নয়, এটা সেই সংকেত যেটাকে আমরা বলি অ্যাম্বিভেল্ট ইম্পালস। তুমি তখন ওকে আঘাত করতে চেয়েছিলে কারণ তোমার মনে হচ্ছিল সে তোমার বোনের ক্ষতির কারণ। তোমার প্রতিশোধ ছিল বিচারহীন, কেবল আবেগ থেকে উঠে আসা। কিন্তু তুমি শেষ মুহূর্তে নিজের কুকুরটাকে থামিয়ে দিয়েছিলে। এটাই আসল সত্য, কারণ ভেতরে ভেতরে তুমি জানতে ওর প্রতি তোমার রাগটা যতটা তীব্র, তার নিচে লুকানো আছে একরকমের আকর্ষণ, একরকম বিশ্বাস, যেটা তুমি নিজেও বোঝনি তখন। তুমি চেয়েছিলে ওকে শাস্তি দিতে, আবার ঠিক সেই সময় ওর নিরাপত্তার দায়িত্ব নিতে চেয়েছিলে। এই যে দ্বন্দ্ব, মানে আঘাতের ইচ্ছা আবার সুরক্ষার তাড়না, এই দুই বিপরীত অনুভূতি একই সঙ্গে তোমার ভেতরে কাজ করেছিল। এটা দুর্বলতা নয়, বরং এটা প্রমাণ করে তোমার আবেগ ছিল গভীর, শুধু তার প্রকাশটা ছিল অসম্ভবভাবে বিপথে চালিত। আমি ওকে সত্যিই তবে ভালোবাসি? ফিসফিসিয়ে শারফান জিজ্ঞেস করলো যেন নিজেকেই। একটু ঝুঁকে এলো রায়হান। তুমি ভালোবাসো, কিন্তু সেটা প্রকাশের যে ভাষা বা উপায়ে অন্যরা বোঝে সেভাবে নয়। তোমার ভালোবাসা ছিল একদম ভেতর থেকে আসা, কিন্তু কাঁচা আর অপরিচিত। যেন শুকিয়ে থাকা একটা মরুভূমিতে হঠাৎ প্রথমবার বৃষ্টি নামে, ভূমিটা কাঁপে, গন্ধ বের হয়, কিন্তু বুঝে উঠতে পারে না ঠিক কী হচ্ছে। তোমার ভালোবাসা ছিল ঠিক তেমন একটা অচেনা অনুভূতি, যেটা তুমি বুঝতে পারোনি, নিয়ন্ত্রণও করতে পারোনি। আরও কিছু বলে থামলো রায়হান। চুপটি করে সেসব শুনল শারফান। রায়হানের কথাগুলো শুনতে শুনতে শারফানের প্রতি রিহানের রাগ উঠে ঝরে গেল। সে বুঝতে পারল চালাক চতুর ছেলেটা ভালোবাসার কাছে কতটা হেরেছে, কিন্তু তা সহজে বুঝতে পারার মতো ক্ষমতা ওকে দেননি সৃষ্টিকর্তা, যার পরিণতি আজ জঘন্যভাবে ভোগ করতে হচ্ছে ওকেও আর সানাকেও। মায়া হলো রিহানের ওদের দুজনের জন্যই। এমন মুহূর্তে আসলে কার কি বলা উচিত তা জিসানও বুঝল না, রিহানও না। সান্ত্বনা ছাড়া কিছুই খুঁজে পেল না জিসান। সেটাই বলতে মুখটা সবে খুলল। শারফান আচমকা দাঁড়িয়ে পড়ল তখনই। আই ডিপলি অ্যাপোলোজাইজ। আমি একটু আসি ঘর থেকে, তোরা ততক্ষণে আড্ডা জমা। রিহান ভুরকুচকে কিছু বলতে গেলে রায়হান এশারাই বারণ করলো। শারফান আর দাঁড়ালো না। পায়ের ব্যথা ফুলে বড় বড় কদম ফেলে সে চলে গেল উপরে। ও এখন আমার কথাগুলো ভাববে, সানায়াকে নিয়ে ভাববে, একা থাকতে চাইবে, তাই থাকতে দেওয়া উচিত এই মুহূর্তে। ঘরে ফিরে লাইট জ্বালালো না শারফান। বারান্দার দরজা খুলে দিল নিঃশব্দে। সোফার পাশে টেবিল থেকে একটা সিগারেট তুলে নিল সে, কিন্তু ধরালো না। হাতের ভাঁজে কেবল ঘোরাতে লাগলো, যেন ঠিক কী করা উচিত বুঝতে পারছে না। রায়হানের শেষ কথাগুলো এখনও কানে বাজছে। তুমি প্রেমে পড়নি, তুমি ধাক্কা খেয়েছিলে। এটা ছিল না কোনো পরিকল্পিত বা বোঝা ভালোবাসা, বরং যেন হঠাৎ কোনো অচেনা আলো এসে তোমার ভেতরে প্রবেশ করেছিল। তোমার আগের জানার জগৎটাকে এক মুহূর্তে বদলে দিয়েছিল। তুমি বুঝে উঠতে পারোনি সেটা প্রেম না নিজের ভেতর থেকে ভেঙে পড়া শুরু। সে আলো তোমাকে কাবু করেছিল কারণ তুমি সেই অনুভূতির জন্য প্রস্তুত ছিলে না। এটাই তো হয়, যখন কেউ না চাইতে তোমার মনটা ছুঁয়ে ফেলে, তখন সে তোমাকে বদলে দেয়, তোমার ভেতরটা এলোমেলো করে দেয়। মাথাটা সোফায় গায়ে এলিয়ে চোখটা বন্ধ করে নিল শারফান। সানার মুখটা মনে করার চেষ্টা করলো। সেই মুখ টলমল চোখে চেয়ে যে নীরবে সহ্য করে গিয়েছিল ওর সমস্ত অন্যায় নির্যাতন। আচ্ছা, ও কি চেয়েছিল একটা ক্ষত হয়ে সানার চোখে নিজের
উপস্থিতিটা রেখে যেতে, যে ক্ষত কোনোদিন শুকায় না, নাকি চেয়েছিল ওর প্রতি রাগ আর অভিমান যেন সানার চোখে দিন দিন গেঁথে থাকে কাটার মতো, যাতে সে কখনোই ওকে ভুলতে না পারে। নয়তো কেন এমন নিকৃষ্ট পন্থা বেছে নিয়েছিল তাকে শাস্তি দেওয়ার জন্য। প্রলম্বিত শ্বাসটা ফেলে সোজা হয়ে বসলো শারফান। সিগারেটটা টেবিলে রেখে দিয়ে তুলে নিল ট্যাব। তারপর হঠাৎ নোটবুকে প্রবেশ করলো, যেখানে একসময় ব্যবসায়িক নানা রকম পরিকল্পনা সাজাতো, ডিটেলসের খসড়া বানাতো। আজ সেখানে প্রথমবার নিজের নামের নিচে লিখলো সানা। সানা, সানা ফারহিন। এক অদ্ভুত অনুভব আমার জীবনে। একটা উপস্থিতি, এমন এক উপস্থিতি যাকে ছুঁয়ে দেখা যায় না, অথচ কাঁপিয়ে দেয় আমার ভেতরটা। নিজের অজান্তে যে নাড়িয়ে দিয়েছে আমার দুনিয়াকে, আমার শান্তিকে। বদলে আমি করেছি রক্তাক্ত তার দেহকে, তার মনকে। তাও সে আমায় ক্ষমা করতে চায়। কিন্তু সে জানে না, নাকি বোঝে না, আমি যা করেছি তা ক্ষমাপ্রাপ্য অপরাধ নয়। শারফানের আঙ্গুলটা কয়েক মুহূর্তের জন্য থামলো। এবার এক লাইন ফাঁকা রেখে লিখলো আবার। এই সানা, ডিড ইউ লাভ মি সো ডিপলি, যে এখনো ঘৃণা তোমার মনটাকে পুরো দখলে নিতে পারছে না? বাট ইউ মাস্ট গ্র্যান্ট মি অনলি ইউর হেট, নো মার্সি, নো লাভ টু স্পেয়ার। নয়তো শাস্তিটা আমি কঠিন করে নিতে পারবো না যে, অথবা তোমার জন্য হয়তো আবারও হয়ে উঠবো অভিশপ্ত, কেবল ভিন্ন কোনোভাবে। কতক মুহূর্ত লেখাগুলোতে স্থিরভাবে চেয়ে থেকে হঠাৎ দাঁড়িয়ে পড়ল সে। বুকে চাপা প্রবল অস্থিরতা আর গভীর মনস্তাপ কী করলে এ থেকে পরিত্রাণ পাবে তা ভাবতে ভাবতে পায়চারি আরম্ভ করল ঘর জুড়ে। চটপটিয়ে ওঠা মন মস্তিষ্কের অজান্তে সানার নম্বরটা স্ক্রিনে তুলে কল করে বসলো সে, কিন্তু বন্ধ। তারপরই মনে পড়ল ও কি তুলে নিয়ে আসার পর সিম সমেত ফোনটাই নষ্ট করে ফেলেছিল। এক দীর্ঘশ্বাস ফেলে ট্যাপটা সোফাতে ছুঁড়ে রাখলো। তখনই নিচতলা থেকে ডাক এলো রিহানের। দুজন অতিথিকে বসিয়ে রেখেছে সে, তা খেয়াল হতে নিচে নেমে এলো দ্রুত। সরাসরি রায়হানের সামনে এসে দাঁড়িয়ে চঞ্চল গলায় বলল, আমাকে নিয়ে হওয়া সানার মানসিক যে দ্বন্দ্ব, তা থেকে কি ওকে কোনোভাবে মুক্তি দিতে পারি আমি? আমি জানি ওর উপর আমার করা নির্যাতনগুলো ভয়াবহ ছিল, কিন্তু আমি এখন একটা জিনিস বুঝতে চাই, আমার পক্ষে কি সম্ভব ওকে সুস্থ হয়ে উঠতে হেল্প করা? ও কখনোই জানবে না ও কিভাবে আমার ভেতরে ঠাঁই করে নিয়েছিল। আমি চাইনি, তবুও হয়েছিল। এখন ও যে তীব্র দ্বন্দ্বে আমায় ঘৃণা করবে না আমাকে ক্ষমা করবে, এই বোঝা, এই অস্থিরতা অন্তত একটু হলেও যেন হালকা হয় ওর জন্য। এমন কিছু কি করতে পারি না আমি? শারফান, তুমি ওর জায়গায় দাঁড়িয়ে ওর কষ্ট মুছে দিতে পারবে না ভাই। এমনকি ওর হয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। সেটা ওর ভিতরের যুদ্ধ, একান্তই ওর। কিন্তু তুমি ওর পাশে দাঁড়াতে পারো, এমন একজন মানুষ হয়ে যে নিজের ভুল স্বীকার করে কোনো কিছু পাওয়ার আশায় নয়, যে সত্যি পাশে থাকতে চায়। সে কিছু দাবি করে না, সে শুধু নিঃশব্দে পাশে থাকে। এতটা সময় যতক্ষণ না কেউ নিজের অনুভব করে সে পাশে ছিল সব সময়। এটাই সহানুভূতি, এটাই আসল সাপোর্ট শারফান। ভালোবাসা কখনো চাপিয়ে দেওয়া যায় না, তবে পাশে থাকাটা হয়ে ওঠে সবচেয়ে গভীর ভাষা। আমি তবে সত্যি ওর সামনে দাঁড়াতে পারবো? কিছু বলতে পারবো? হ্যাঁ, অবশ্যই। রায়ান হাসলো শারফানের ভেতর অস্থিরতা টের পেয়ে। তুমি ওর সামনে দাঁড়াতে পারো, ওর সঙ্গে খোলাখুলি কথা বলতে পারো, কিন্তু শর্ত হলো তোমাকে নিজের দায় মেনে নিয়ে দাঁড়াতে হবে। ক্ষমা চেয়ে কিছু পাবে এই আশায় নয়, বা ওর মন গলবে এই ভরসাতেও নয়। তুমি দাঁড়াবে শুধু এই কথা জানানোর জন্য, আমি ভুল করেছি, আমি অনুতপ্ত। তুমি আমাকে যা ভাবো সেটাই মেনে নেব। শানা যেন বোঝে তুমি পালাচ্ছ না, লুকাচ্ছ না, নিজের কৃতকর্মের দায়িত্ব নিচ্ছ। কিন্তু লক্ষ্য রেখো, তোমার কথা ওর মনের যেন চাপ না হয়। ও যদি একদিন তোমাকে ক্ষমা করে, তা ওর নিজের পথ থেকে আসবে, আর যদি নাও করে সেটা ওর অধিকার। চুপচাপ কথাগুলো শুনতে শুনতে শারফান টের পেল আর এক মুহূর্ত পারবে না সে সানাকে না দেখে থাকতে। 30শে মার্চ, মালিবাগ, চৌধুরীপাড়া। ঘড়ি কাটার রাত 2টো ছুঁয়েছে। আকাশ জুড়ে অন্ধকারে ভার, শহর জুড়ে বৃষ্টির রেশ, বাতাসে যেন অদ্ভুত এক অস্থিরতা। অট্টালিকার গায়ে গায়ে ছড়িয়ে পড়েছে ভারী বৃষ্টির শব্দ, যেন আকাশ তার ভেতরকার ভারী কান্না নামিয়ে দিচ্ছে পৃথিবী গায়ে। আর এমন বৃষ্টিস্নাত গভীর রাতে নিশাচর এক পুরুষ নির্জন গলিটাতে বসে আছে এক কালো BMW 7 সিরিজের এক্সক্লুসিভ সেডানে। হেডলাইট নিভিয়ে রাখা, কিন্তু ভেতরে আলো জ্বলছে ক্ষীণ। ভেজা কাঁচের বাইরে রাস্তার বাতিগুলো এক একটা ছায়া তৈরি করেছে। গাছের পাতায় ছড়িয়ে পড়ছে জমে থাকা পানি। স্টিয়ারিং হুইলে
হাত রেখে অনদৃষ্টিতে সামনে তাকিয়েছে শারফান। জানালার কাছে জমা জলের রেখা সরিয়ে সে চেয়ে আছে দোতলার বেলকনিতে। ঠিক জানা নেই ওর ওখানে সানার উপস্থিতি পাওয়া যাবে কিনা। গত 3 দিনের মতো আজও ছুটে এসেছে সে। কোনো জবাব খুঁজতে নয়, বরং শুধুই একটিবার দেখতে থাকে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে প্রতিবারই ফিরে গেছে। আজও নিঃসঙ্গভাবে করছে সেই একই অপেক্ষা। না, ঠিক পুরোপুরি নিঃসঙ্গ বলা চলে না। সঙ্গ দিচ্ছে ওর প্রিয় শিল্পী তাওসানের গলায় একের পর এক গান। পেছনে ফিরে দেখো তুমি, অপ্রত্যাশিত কোনো অতিথি। চোখ ফেরালে বলে কেন, ভয় পেয়েছি কি নাকি আরতি? এরই মাঝে দোতলার বেলকনি সাদা গ্রিলের পাশে দাঁড়িয়ে পড়ল একটি ছায়া, সানা। আজও ঘুম এলো না তার কিছুতেই। বুকের ভেতরটা এত ভারী লাগছিল যে যেন দম বন্ধ হয়ে আসছিল তার প্রতিটি নিঃশ্বাসে। রাত নামলেই ভেতরটা খুব বেশি এলোমেলো হয়ে পড়ে। কেমন আর্তনাদ করে ওঠে তখন আত্মাটা। কোনো কিছু বুঝিয়েই তাকে শান্ত করতে পারে না সে। যেন আগুনের শিখায় প্রতিনিয়ত পুড়ে পুড়ে কাঁদে। বৃষ্টির ঝাপটায় গা ছুঁয়ে সে কানে একটু ঠান্ডা করতে চাইল সে। নিখুম চোখ দুটো, ক্লান্ত মুখটা অবসন্ন। লোহার গ্রিলে হাত রেখে দাঁড়ালো সানা। গলিটাকে কতখানি ভেজাতে পারলো বৃষ্টি তা দেখতে দেখতে হঠাৎ তার চোখ আটকে গেল নিচে গাড়িটার উপরে। কয়েক পল তারপর চোখের সামনে স্পষ্ট হয়ে উঠল একটা মুখ, শারফান। ক্ষীণ আলোয় বসে থাকা সে, ভেজা কাছে ঢাকা ওর অবয়ী। তবুও ওর চোখ দুটো এত স্পষ্ট যেন কেবল তাকিয়ে থাকতে চাই, কিছু বলা নেই। প্রথমে মনে হলো বুঝি স্বপ্ন দেখছে সে, কিন্তু হৃদয়ের গতি বদলে গেল তার সঙ্গে সঙ্গেই। নিজের কানে যেন শুনতে পেল সে নিজের বুকের ধুকপুক শব্দটা। সানা কাঁপল না, প্রতিবারের মতো দৌড়ে পালালো না, শুধু তাকিয়ে রইল। কতটা সময় পেরোলো কে জানে। হয়তো ঠিক তখনই হৃদয়ের এক কিনারে জমে থাকা শূন্যতা শব্দহীন হওয়ার মতো সরে গেল। অবিশ্রান্ত বৃষ্টিধারা শব্দ তুলেছে জমিনে, অথচ দুজনের মাঝেই একখণ্ড নীরবতা। তবু যেন বহু শব্দ ছুটে আসছে একে অপরের দিকে, যা অব্যক্ত কথা। চোখ নামালো না শারফান। মনটা এবার কানে কানে বলল যেন, যদি এমন করেই চেয়ে থাকে ও, তাহলে এখনো কিছু বাকি আছে সায়াফ। ক্ষমা নয়, হয়তো ভালোবাসাও নয়, হয়তো কিছু বোঝাপড়া। শারফানের চোখে এখন নেই প্রতিশোধ, নেই তীব্র ক্ষোভ, যেখানে কেবল অনুশোচনা আর দুর্বার আকাঙ্ক্ষা। আর একবার, কেবল আর একবার যদি কাছে পেতাম, না ছুতাম না, শুধু ওর অস্তিত্বটা নিঃশ্বাসে টেনে নিতাম। সেদিনের মতোই আজও মুখটা অভিব্যক্তি শূন্য স্থানার, যেন জীবন্ত মূর্তি কেবল দাঁড়িয়ে। কিন্তু ভেতরটাই যে হাহাকার বয়ে চলেছে তা কেউ টেরও পাবে না না দেখে। নিঃশব্দে চেয়ে রইল শারফানের চোখে। এই পুষ্টিকে সেদিনও সে ভয় পেত। তার কাছে নিজের মৃত্যুর আশঙ্কা ছিল বলে ভাবত। একটু কাছে এলেই তাই আতঙ্কিত হয়ে পালাতে চাইত। অথচ সেদিনগুলোর আগে ওর কণ্ঠটা শুনলে, ওর মস্তিষ্ক অনুভব করলে অবচেতন মনটা তার অজানা এক অনুভূতির জোয়ারে ভাসত। ওর দীর্ঘদিনের অনুপস্থিতি তাকে বিষণ্ণ করে তুলত। তখন মনে পড়ত ফোনের ওপাশে থেকেই কেমন অনধিকার চর্চা করে অধিকার ফলাতো মানুষটা তার উপর। সারাটা রাত কথা বলে যেত আর তাকে বলেও ছাড়ত জোর খাটিয়ে। এই যে তার অনুভবগুলো, এ নাকি তার এক আত্মিক টান মানুষটার প্রতি, তা হয়তো এক শব্দে ভালোবাসা। কথাটা ভাবতেই সানার চোখের সামনে সিনেমার দৃশ্যপট বদলানোর মতো এক এক করে ভাসতে থাকলো শারফানের নির্মম রূপগুলো, যা ছিল শুরুতে ওর কাছে ভীষণ অবিশ্বাস্য। আপনি জানেন না সায়াফ, আমি প্রতিদিন ঘুমানোর আগে নিজেকে বিশ্বাস করাতে চেষ্টা করি আপনি এক দুঃস্বপ্ন ছিলেন শুধু। ঠোঁটটা কামড়ে কান্না বাধা দিতে চাইল শারফান, সফল হতেই আবার বিড়বিড়ালো। কিন্তু আজ আপনাকে দেখে আমার সেই চেষ্টাটুকু আর টিকবে না। কেন যে এলেন, কী বা দেখতে এলেন? তবুও ঝাপসা চোখে শারফানকে দেখতে থাকলো জানা। নীরবে গাল বেয়ে একটানা জলরেখা নেমে গেল তার। সে জানে না সে কাঁদছে কেন, ঘৃণায় নাকি অপূর্ণ ভালোবাসা, নয়তো মিশ্র এক বেদনায় যেটা ভাষায় ধরা যায় না। ভেজা কাচের উপর থেকে ওর মুখটা স্পষ্ট দেখা যায় না বলে ভাবনায় প্রশ্ন রাখলো শারফানের কাছে। আপনার চোখের দৃষ্টি এখনো কি নির্মল আমার জন্য? ঠিক সেই মুহূর্তে গাড়ির দরজাটা খুলে নেমে এলো শারফান। চোখটা তখন সরিয়ে নিল সানা, কিন্তু শারফান পাগলের মতো হয়েই চেয়ে রইল। মাথার উপর কোনো ছাতা নেই, বাঁকা হয়ে আসা বৃষ্টির ঝাপটায় ভিজে একাকার হয়ে উঠল সারা শরীর।
সাদা ধুতি কাপড়ে পাতলা শার্টটা ভিজে শরীরে অবৈ স্পষ্ট হয়ে উঠল ওর। কয়েক পা এগিয়ে গেল বেলকুনি কাছে সানাকে খুব কাছ থেকে দেখার জন্য। বোকার মতো তারপর হাতটা বাড়ালো ওর দিকে, যেন ছুঁয়ে ফেলতে পারবে আলো আধারিতে দেখতে পাওয়া সরল বিষণ্ণ সুন্দর মুখখানি। সানাকে দেখে ভেতর ওর জ্বলছে এক আগুন, যা শুধু অনুশোচনা নয়, তা ভালোবাসা পূর্ণতা না পাওয়ার যন্ত্রণা। সেই প্রতিরোধ ভালোবাসা যেটা কখনোই প্রকাশ পায়নি আর হয়তো পাবেও না। সানা, অদমনীয় আবেগে অস্ফুটে ডেকে উঠল শারফান। ঠোঁট দুটো নড়ে ওঠা দেখতে পেল সানা অস্পষ্ট। নিজের নামটা উচ্চারিত হয়েছে সেখানে, তাও বুঝল সে, কিন্তু প্রতিক্রিয়া জানানোর পূর্বে শারফান বিস্ময়কর এক কাণ্ড ঘটালো। রাস্তা থেকে ইটের এক টুকরো কুড়িয়ে নিল, তারপর পকেট থেকে একটা কাগজ বের করে তুলত। সেই টুকরোটা মুড়িয়ে দিয়ে ছুঁড়ে মারল গ্রিলের ফাঁকে। ঘরের দরজায় গিয়ে পড়ল টুকরোটা। সেদিকে একবার বিস্মিত চোখে চেয়ে সানা আরেকবার চাইল শারফানের দিকে। এমন একটা কাজ করেও সে নির্ভর ভঙ্গিতে দাঁড়িয়ে আছে তার দিকে চেয়ে। টুকরোটা তুলল সানা। ল্যাম্পপোস্টের সরু আলোতে বেলকুনির যেদিকে এসে পড়েছে সেদিকে এগিয়ে গিয়ে কাগজটা মেলো সে। ছোট ছোট অক্ষরে পরিচ্ছন্ন লেখায় কটা লাইন। তোমার সঙ্গে সরাসরি কথা বলার মতো সুযোগ বানিয়ে নিতে পারলেও এই চিঠির সাহায্যই নিলাম, কারণ তুমি আর কোনোদিনও হয়তো আবার মুখোমুখি হতে চাইবে না। শোনো সানা, কথাগুলো খুব একটা গুরুত্বপূর্ণ নয় তোমার জন্য। চাইলে তাই একদম শেষ লাইনটা দেখতে পারো শুধু। সানা, আমার মন আমার কাছে একটা অচেনা ভূখণ্ডের মতো ছিল, যেখানে তুমি পা রেখেছিলে নিঃশব্দে নিঃস্বার্থে, তারপরই বদলে দিয়েছিলে আমার ভূখণ্ডের প্রকৃতিকে। অথচ আমি বুঝিনি তখন। তোমার কণ্ঠ শুনে প্রথমবার থেমেছিলাম আমি। হয়তো সেদিনই আমার অনুভবে কিছু একটা ঘটে গিয়েছিল। তারপর আমি যা করেছি তা মাপযোগ্য না, আমি জানি। আমি চাইনি তোমাকে এতটা ভাঙতে, তবু ভেঙেছি, অসহ্য কষ্ট দিয়েছি। কিন্তু তুমি চুপ ছিলে। তোমার সরলতা, তোমার চুপচাপ সহ্য করে যাওয়া, সব কিছু এখন আমার বুকের ভার। তুমি যদি কোনোদিনও কিছু রাখতে চাও আমার জন্য, তবে কেবল ঘৃণাই রেখো, অন্য কিছু নয়। তোমার ঘৃণা আমি মেনে নেব, কিন্তু তোমার কষ্টটুকু আর বাড়াবো না। আমি শুধু চাই তুমি সুস্থ হও। আর তুমি চেয়েছিলে আমার অন্যায়ের বিচার যেন আমি করি। আমিই করবো সানা। আমি একদম যোগ্য বিচারক হব, দেখে নিও। খুব বেশি দিন তোমাকে অপেক্ষা করাবো না তা দেখার জন্য। শারফান সায়াফ। চিঠি সম্পূর্ণটুকুই পড়ল সানা। তারপর চঞ্চল চোখে নিচে তাকাতেই শারফান হঠাৎ বুকের পা পাশে হাতটা চেপে ধরে মাথাটা একবার নোয়ালো, যেন সে সানা আজ্ঞাবহ কোনো সেনা আর সানা এক রাজকুমারী। তাকে বোঝালো নিজে দেওয়া এই কথা সে অবশ্যই রাখবে। 4 এপ্রিল দুপুর 1:05। ল্যাপটপের কিবোর্ডে ঝড়ের বেগে আঙ্গুল চালিয়ে কিসের কাজ যেন সে প্রস্তুত করছে শারফান। টেবিলের এপাশে অনেকটা সময় দাঁড়িয়ে তা শেষ হওয়ার অপেক্ষা করছে সাইফুল সাহেবের ব্যক্তিগত সহকারী এহসান খন্দকার। বয়স 35, কিন্তু দেখতে লাগে 45। লাল টকটকে ফর্সা, লম্বা চওড়া শরীরটা স্থূল, সারা মাথায় কেবল চাঁদনিতে টাক, অনেকটা সাইফুল সাহেবের টাকের মতোই। আর গ্লেন্সের মুখে শুধু একটা মোটা গফ, তবে ভুঁড়িটা তেমন উঁচু না। এর প্রধান কারণ সম্ভবত তার সারাদিনে দৌড়াদৌড়ি। সে সাইফুল সাহেবের ব্যক্তিগত সহকারী হলেও তাকে অধিকাংশ সময় দৌড়ের উপর রাখে শারফান। সেজন্য লোকটি অনেকবার অনুরোধ করেছিল সাইফুল সাহেবকে যেন শারফানের জন্য একজন সহকারী নিয়োগ দেন তিনি, কিন্তু শারফান তাতে রাজি হয়নি কখনো। বরঞ্চ এহসানকে এসে দাবি করে বসে বাপের কাছে। ছেলের দাবি বাপ মানতে চাইলেও এহসান কোনোভাবে রাজি হয়নি শারফানের অধীনে স্থায়ীভাবে কাজ করতে। বসের একরকম হাতে পায়ে পড়ে কান্নাকাটি করে আটকিয়েছিল নিজের বদলিটা। তার সেই অবস্থা দেখে সাইফুল সাহেবের মায়াও লেগেছিল, আবার হাসিও পেয়েছিল বেশ। এহসান লোকটি কাজে ভয় পায় না, ঠিক ভয় পায় শারফানের জ্বালাতন। কাজের বাহানায় ঠিকঠাক 10টা মিনিটও তাকে চেয়ারের গদিতে পশ্চাৎদেশ ছোঁয়ানোর সুযোগ দেয় না শারফান। তার অভিযোগ, তার মোটা শরীরটার উপরই নাকি ওর বেজায় কুনজর। তার অভিযোগ, তার মোটা শরীরটার উপর নাকি ওর বেজায় কুনজর। ওর শরীরটাকে শুকনো কঞ্চির মতো করতে নাকি ওর বহুদিনের উদ্দেশ্য। এ কথা জানার পর থেকে ছেলেটা আর তার মাঝে কাণ্ড কারখানায় সাইফুল সাহেব কেবল মনে মনে মজা পান আর হাসেন।
কিবোর্ড থেকে আঙ্গুল সরিয়ে শারফান এবার ট্যাবটা হাতে তুলে নিল। সেখানেও গভীর মনোযোগ চেয়ে টাইপ আরম্ভ করলো। কি যে করছে সে তা ধরতে না পেরে অধৈর্য এহসান আন্দাজের উপর ঢিল ছুড়ল। স্যার কি বার্থডে প্ল্যান রেডি করেছেন? কি? ভুরু বাঁকিয়ে চোখ তুলল শারফান। চেহারার ভাবটা দেখে এহসান টের পেল ভুল আন্দাজ করেছে সে। জলদি মাথা বামে ডানে নাড়িয়ে কিছু না বুঝিয়ে চুপ করে গেল। শারফান তখন আবার টাইপ করতে ব্যস্ত হয়ে পড়ল। আন্দাজ অবশ্য একবারও ভুল করেনি এহসান। আজ শারফানের জন্মদিন। সকাল থেকে অফিসের প্রতিটি মেয়ে স্টাফ পরিকল্পনা বানাচ্ছে অফিস শেষে কেক কেটে ওকে জন্মদিনের শুভেচ্ছা জানাবে সবাই একযোগে। তার আয়োজনও চলছে চুপি চুপি। তার চায় এই দিনে বিগত বছরগুলোতে শারফানকে দেখা যেত বন্ধু বান্ধব আর তথাকথিত প্রেমিকাদের সঙ্গে নিয়ে দিনভর ব্যস্ত সময় পার করতে। কেবল এবারের চিত্রটাই একেবারে আলাদা। তাই বেশ অবাকই হচ্ছে এহসান শারফানকে নিজের জন্মদিনের কথা ভুলে গেছে তা ভেবেই। ট্যাবের কাজটা শেষ করে হাত ঘড়িতে সময় দেখল শারফান। তারপর যে কাজে ডেকেছিল এহসানকে সে কাজ বুঝিয়ে দিল তাকে। গুছিয়ে রাখা কিছু ফাইল আর ট্যাবটা তার হাতে তুলে দিয়ে বলল, আগামীকাল ঠিক সকালে আব্বুর কাছে এগুলো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন, অন্য কারো কাছে না। আগামীকাল সকালে মানে আগামীকাল সকালেই, এর আগেও নয় পরেও নয়। মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ, কোনো ভুল হবে না। গুড। বলে সে উঠে পড়ল চেয়ার ছেড়ে। টেবিল থেকে ফোনটা নিয়ে সাদা রঙা টুইল প্যান্টের পকেটে পড়তে পড়তে এগোলো সোফার দিকে। এহসানের উপস্থিতিকে এড়িয়েই পায়ের গায়ের টি শার্টটা খুলে সোফায় রাখা সুতির শ্যামন গোলাপি শার্টটা জড়িয়ে নিল। স্যার কি বেরিয়ে পড়বেন এখনই? গলায় হালকা কৌতূহল এহসানের। দুপুরে খাবার খাওয়ার সময় এখন শারফানের। তারপরেই যায় সে এসএস কোম্পানিতে। সন্ধ্যায় আবার ফিরে আসে এখানে। হ্যাঁ, ফিরবো না আর। মনে মনে হাঁপ ছেড়ে বাঁচল এহসান। মেয়েকে আন্তরিকতা দেখাতে শারফান বলার আগেই সে সোফা থেকে টি শার্টটা তুলে নিয়ে বলল, ওয়াশ করতে পাঠিয়ে দিচ্ছি এখনই। না করলেও চলবে। শার্টের বোতাম লাগাতে ঠোঁট বাঁকিয়ে বলল শারফান, যেন কোনো গুরুত্ব নেই এ নিয়ে। এবার অনেকটা অবাক হলো এহসান। পোশাকের ব্যাপারে তো বেশ সচেতন শারফান। এরকম কতবার কত জামা কাপড় অর্ধেক বেলা পরে রেখে গেছে তার দায়িত্বে। ধুয়ে আয়রন করে তা ওর বাসে পৌঁছে দিতে হয় তাকে সবসময়। আর আজ কিনা সেই ছেলে বলছে না করলেও চলবে। অদ্ভুত দর্শনের মতো এহসান ওকে দেখতে লাগলো। এতক্ষণে খেয়াল করলো আজ অস্বাভাবিক চুপচাপ হয়ে আছে শারফান। মনে হচ্ছে এতদিনের সকল বাদরামি তেরামি ছেড়েছুড়ে একদম ভালো মানুষটি হয়ে গেছে সে। একটা পরিণত ভারী কী ভাব চলে এসেছে যেন রাতারাতি। গতকাল ফরিদপুর গিয়েছিল শারফান বাসার সবার খোঁজখবর নিতে। ফিরে আসার পর এমন পরিবর্তন, এই অসম্ভব ঘটনা কি করে, তা নিয়ে গভীর চিন্তাতে ডুবে গেল এহসান। এর মাঝে শারফান বিদায় নিয়ে বেরিয়ে পড়ল অফিস থেকে। ডক্টর রায়হান আহমেদ, মনোরোগ বিশেষজ্ঞ, ট্রমা ও থেরাপিস্ট, রুম নম্বর 506, 5ম তলা, ইনার হিল সাইকিয়াট্রি অ্যান্ড মাইন্ড কেয়ার ইনস্টিটিউট, ধানমন্ডি শাখা। দুপুর 3:30। রায়হানের চেম্বারটা অন্য ডাক্তারি চেম্বারের মতো নয়। এখানে ঢুকতে একটা অদ্ভুত প্রশান্তি টের পাওয়া যায়। দেওয়ালের রং হালকা অফ হোয়াইট, যার উপর নানা হলুদ আলো ছড়ানো ফুলোর ল্যাম্প। একপাশে ছায়াময় বারান্দা, ঘেরা জানালা যেখানে মাঝে মধ্যে নরম বাতাস ঢোকে, আর ধানমন্ডির গাছগাছালি ভরা সড়ক দেখা যায়। মাঝে মাঝে গাড়ির হালকা শব্দ এলেও সেটা ভেতরে ঢোকে না। দেওয়ালের একপাশে একাডেমিক সার্টিফিকেট আর ছোট ছোট আর্ট প্রিন্ট। ছোট একটা ইনডোর প্ল্যান্ট সাজানো আছে ডেস্কের কোণে। কাঠের বুক সেলফে সাজানো বই, বেশিরভাগই মাইন্ডফুলনেস, ট্রমা থেরাপি, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি নিয়ে। ডেস্কের সামনে দুটো সোফা, একটা বাদামি আরেকটা নীল রঙের, বেশ নরম। স্থানের জন্য বরাদ্দ থাকে বারান্দার দিকে রাখা নীল সোফাটা, যাতে বসে বাইরেটা দেখা যায়। পাশে ছোট কাঠের টেবিল, টিস্যু, জল ভর্তি গ্লাস আর একটা সাদা মোমবাতি, যেটা সবসময় জ্বলে না, তবে মাঝে মাঝে আলো কমিয়ে দিলে তা আলো ছড়িয়ে দেয়। ঘরের কোণে রাখা ডিফিউজার থেকে ভেসে আসছে হালকা ল্যাভেন্ডার সুবাস। সেই সাথে ভেতরে ভেতরে বাজছে স্নিগ্ধ পিয়ানো মিউজিক।
সোফায় বসে আছে সানা চুপচাপ, চোখে নিচে হালকা ফোলা, ভেতরে ক্লান্তি আর চঞ্চলতা মিশে চেহারায় তৈরি করেছে এক ঘোলাটে বিষণ্ণতা। হাতে শক্ত করে ধরে রেখেছে একটা ভাঁজ করা কাগজ, গত 4 দিন আগে পাওয়া সেই চিঠি। এই 4 দিনের মাঝে ওকে জোর করেও রায়হানের কাছে আনতে পারেনি কেউ, কিন্তু আজ হঠাৎ করেই কেন যেন নিজেই আগ্রহ দেখিয়েছে থেরাপি নিতে। এ ব্যাপারটা নিয়ে কোনো কথা আপাতত তুলল না রায়হান। জিজ্ঞেস করল, তুমি চিঠিটা সঙ্গে এনেছ? সানা হালকা মাথা নাড়ল, চুপচাপ কাগজটা সামনে রাখলো, চোখ দুটো নামিয়ে রইল অনেকক্ষণ, একসময় পড়ল। ভেবেছিলাম ছিঁড়ে ফেলবো, পারলাম না। আমি জানি না চিঠি পড়ে আমি কেঁদেছি কি ওনার চিঠির জন্য নাকি সেই কষ্টগুলোর জন্য যেগুলো এখনো আমাকে ভেতর থেকে পোড়ায়। আমি জানি না ওনার চোখের সত্যি কি ছিল সেদিন, কিন্তু আমার শরীর মনে রেখেছে ওনার দেয়া কষ্টগুলো। শানা, তোমার ভিতরে এখনো দুটো সত্য কথা বলছে। একটা বলছে ও তোমায় কষ্ট দিয়েছে, তাই ওর প্রতি কোনো সহানুভূতি নেই। আর অন্যটা জোরে জোরে বলছে ও কষ্ট পেয়েছে, ও বদলেছে, ওর চোখে কোনো প্রতিহিংসা ছিল না, ছিল শুধু আফসোস। কিন্তু তুমি ওকে দেখে মৃত্যু ভয় পেয়েছিলে, অথচ সেই মানুষটা এখন তোমার সামনে দাঁড়াচ্ছে অনুশোচনার ভঙ্গিতে। মনে হচ্ছে দুটো সম্পূর্ণ আলাদা মানুষ। হ্যাঁ, সেদিন ওনার চোখের ভেতর যেটা ছিল সেটা কোনো রাগ ক্ষোভ না, কোনো ভয় না, কিন্তু কি তাও বুঝতে পারিনি। কেমন যেন এক ধরনের বোবা কান্না মনে হচ্ছিল। ওনার চিঠির প্রতিটা শব্দ পড়ার পর মনে হচ্ছিল আমি ভুল করে ওনার কিছু ভালো জিনিস মুছে ফেলেছি শুধু খারাপটা মনে রেখে। কিন্তু আমি তো ভালো থাকার সুযোগ পাইনি। ওনার হাতে থেকে আমি যতবার একটু করে রক্ষা পেয়েছি প্রতিবারই সেটা এসেছে ওনার অপরাধ বোধ থেকে। কিন্তু আমি কি আসলে কখনো রক্ষা পেয়েছিলাম? কথা শোনার ফাঁকে ফাঁকে রায়হান তার থেরাপিস্ট নোটে লিখল, রোগী আজও ভীষণ সংবেদনশীল এবং দোটানায় ভোগার লক্ষণ এখনও স্পষ্ট। চিঠিতে প্রকাশিত অনুশোচনা এবং দায়িত্ব নেয়ার ইচ্ছে তাকে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া দিয়েছে। সানার কথা শেষ হলে সে জিজ্ঞেস করলো, কি অনুভব করছিলে যখন ও বলল তোমার কষ্ট আর বাড়বে না? কিছুক্ষণ চুপ করে থাকলো সানা, মৃদুস্বরে বলল, এরপর মন চাইলো বিশ্বাস করি, কিন্তু মাথা বারবার বলছিল এটা সেই লোক যে আমায় দিনের পর দিন অভুক্ত রেখে বন্দি করে রেখেছিল, নির্দয়ের মতো কষ্ট দিয়েছিল। আমি ভাবতাম এভাবেই আমি মরে যাব, কিন্তু ওনার চিঠির শেষ কয়েকটি লাইন বারবার মাথায় বাজছে, যেমন তুমি যদি ঘৃণা দাও আমি তা মেনে নিব, কিন্তু তোমার কষ্টটা আর বাড়াতে চাই না। এই কথাটা পড়ার পর আমার কষ্টটা হালকা হয়ে যায়নি, কিন্তু আগের মতো ভারও লাগছে না। তুমি ভয় মায়ার ভেতরে কোথাও হয়তো চাপা পড়ে থাকা ঘৃণার মতো আবেগের মাঝে একটা ভারসাম্য খুঁজে নিচ্ছ। এটাকে বলে ইমোশনাল প্রসেসিং। তুমি এখন আর কেবল ভিকটিম না, তুমি একজন পর্যবেক্ষকও তোমার অনুভবের। এটা হিলিংয়ের একটা পরিণত ধাপ। এখন তুমি কি ভাবছো, ওকে ক্ষমা করে দিতে পারবে? না, এখনো না, কিন্তু প্রতিশোধ বা ঘৃণার কথাও মাথায় আসছে না। শুধু চাচ্ছি আমি যেন ওর কথা ভাবলে নিজের ওপর রাগ না হই, আমি নিজেকে দোষ না দিই, আমি যেন নিজেকে আবার একটু একটু করে ভালোবাসতে শিখি। এটাই সঠিক পথ না। ক্ষমা চাইলে দেবে কিনা তা তোমার ব্যাপার। নিজের কষ্টটা বোঝো, সেই কষ্টের গুরুত্ব দেওয়া আর নিজের উপরে দোষ না চাপানো, এই তিনটা আসলে সবচেয়ে কঠিন বিচার। আর সেই বিচার শুধু তুমি নিজেকেই দিতে পারবে, অন্য কেউ নয়। সানা এক দৃষ্টিতে জানালার দিকে তাকিয়ে রইল। বাতাসে দোল খেয়ে গাছের পাতা নড়ছে ধীরে ধীরে, ঠিক যেমনভাবে ওর মনে কিছু অনুভূতি আসছে আবার মিলিয়ে যাচ্ছে। আমি ভাবি ও যদি সত্যি বদলায় তাহলে কি আমার সেই পুরনো ভালোবাসার অনুভূতিগুলো আবার ফিরে আসবে? অথচ আমি জানি আমি এমন কাউকে ভালোবাসতে পারি না যে আমার মনটা করুণভাবে ভেঙে দিয়েছে। তার প্রতি সহানুভূতি থাকা মানে তাকে আবার ভালোবাসা নয়। আর ভালোবাসা থাকলেও সেটা তোমার সিদ্ধান্ত কেড়ে নিতে পারে না। তুমি স্বাধীন। ভালোবাসা, সহানুভূতি কিংবা বিচ্ছিন্নতা, সব অনুভূতিতেই অধিকার তোমার আছে। আচ্ছা ডাক্তার, আমি কি নিজেকে ফিরে পাবো? তোমার ভেতরে নিজেকে তুমি হারাও নিশানা। তুমি শুধু অনেকদিন তাকে চুপ করিয়ে রেখেছিলে, এখন সে আবার কথা বলতে চাইছে। আজ যেভাবে তুমি নিজের পায়ে হেঁটে এখানে এসেছ, এটাই তার প্রমাণ। এখন তোমার কাজ হলো তাকে পুরোপুরি শুনতে দেওয়া, সে যেন আর কারো কণ্ঠে হারিয়ে না যায়। সানা চোখ বুঝল, যেন মনে মনে খুঁজছে সেই পুরনো নিজেকে, যে ভালোবাসতে চেয়েছিল অবচেতনভাবেই, কিন্তু ভুল মানুষকে। কিছুক্ষণ নীরব থাকার পর সে আবার বলল, আমার আসলে সবচেয়ে বেশি কষ্ট হয় এই ভেবে যে আমি নিজেকে বিশ্বাস করিনি। ভাবতাম নিশ্চয়ই
আমারই কোনো দোষ আছে, তাই এমনটা হচ্ছে। আমি নিজেকেই ঘৃণা করতে শিখেছিলাম। ওনার থেকে যখন আঘাত পেতাম তখন আমি নিজেকেই দোষারোপ করতাম, ওনাকে না। এই অনুভূতিটাই ট্রমার গভীরতম জায়গা। যখন একজন মানুষ তার কষ্টদাতা থেকে নয়, নিজের থেকে ক্ষমা চায়, তখন তার আত্মপরিচয় ভেঙে যায়। কিন্তু তুমি এখন প্রশ্ন তুলেছ, মানে সেই ভাঙনের ভেতর থেকে তুমি বের হতে চাইছ। এটা অনেক বড় অগ্রগতি। চিঠির আরেকটা লাইনও বারবার মাথায় বাজছে। আমি একদম যোগ্য বিচার হব, দেখে নিও। এই কথাটা কি ভয় পাওয়ার মতো না স্বস্তির মতো আমি বুঝতে পারছি না। তুমি কি মনে করো? আমি ভয় পাচ্ছি। আমি ওনাকে চিনি। ওনার বিচার মানে ওনার নিজের নিয়মে কিছু একটা করা। আমি চাই না আবার সে আমার জীবনে প্রবেশ করুক কোনো উপায়ে। অথচ সেই সাথে মনের একটা ছোট্ট অংশে বলে উনি সত্যি অনুশোচনায় ভুগছেন। বিচার মানে হয়তো নিজেকে দুঃখ দিয়ে শোধ করবেন, হয়তো সরে যাবেন। তোমার ভয়ও সত্যি, মায়াও সত্যি। তুমি এখন নিজেকে রক্ষা করতে চাও, কিন্তু তোমার মানবিক অনুভবও তোমার সত্তার অংশ। তুমি এই দুয়ের টানাপড়নে আছো বলেই তুমি মানুষ, এবং তুমি সারতে পারো। তার থেরাপিস্ট নোট। রোগী আজ তার ট্রমার মূল অনুভূতিগুলোর মুখোমুখি হয়েছে। আত্মদ্বন্দ্ব, অপরাধবোধ, পরস্পর বিরোধী আবেগ, সহানুভূতি এবং নিয়ন্ত্রণ হারানোর ভয়। চিঠিতে বিচারক হন লাইনে তাকে অস্থির করেছে, যা নির্দেশ করে পিটিএসডি এর সঙ্গে কোজিনেটিভ ডিসিনেন্স এখনও সক্রিয়। রোগী নিজের সেলফ ট্রাস্ট ফিরে পেতে চাইছে এবং সেলফ ব্লেমের চক্রে ভাঙার চেষ্টা করছে। এখন থেকে থেরাপির লক্ষ্য হবে সেলফ ওয়ার্থ পুনর্গঠন, ইমোশনাল বাউন্ডারি তৈরি এবং ট্রমার ন্যারেটিভকে নতুন করে রচনার সুযোগ তৈরি করা। লেখা শেষ হতেই টেবিলের উপর রাখা তার ফোনটা কাঁপতে শুরু করলো। কল এসেছে সহকর্মী ছেলেটার। চুপচাপ রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে তার কথাগুলো শুনে রাহানের চেহারায় অবাকার বিভ্রান্তি দুই ফুটে উঠল। নিঃশব্দে কলটা কেটে সানাকে বলল স্বাভাবিক গলায়, একটু বারান্দা থেকে ঘুরে আসতে পারো সানা? ভালো লাগবে। ততক্ষণ আমি ছোট্ট একটা কল অ্যাটেন্ড করি, খুব ইমার্জেন্সি আসলে। কোনো ব্যাপার না, আমি বরং বেরিয়ে পড়ি। আজকের মতো থেরাপি সেশন তো শেষ বোধ হয়। হ্যাঁ, তা শেষ, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে এখনো। আর একটু পর বের হও। ঠিক আছে। সানা চলে গেল বারান্দাতে। তারপরই দ্রুত কল করলো শারফানকে। তৈরি ছিল যেন শারফান, তবে প্রথমবার রিং হতেই রিসিভ করলো সে। রাইহান বলল, কি ব্যাপার বলো তো শারফান, ঠিক আছো তো তুমি? হঠাৎ সরাসরি চেম্বারে কেন? সানা আছে নিশ্চয়ই। হ্যাঁ, মাত্রই ওর থেরাপি শেষ করলাম। আমি জাস্ট 5 মিনিটস চাই ভাইয়া। ও সামনে আসতে চাইছি, সেটা আপনার চেম্বারে না হোক, কিন্তু রাস্তার মধ্যেও না। আপনি কাইন্ডলি একটা ব্যবস্থা করে দিন প্লিজ। শারফান কুল, আমি তোমার কন্ডিশন বুঝতে পারছি, কিন্তু তুমি যেটা চাইছো তাতে আমার প্রফেশনালিজম একদমই বজায় থাকবে না। বাট আই নো ভাইয়া, ইউ উইল ম্যানেজ দিস ওয়ান ওয়ে অর অ্যানাদার। আই এম আস্কিং ইউ উইথ অল মাই হার্ট। শারফান প্লিজ, এমন কোনো রিকোয়েস্ট করো না ভাই, যেটা। কথা আর শেষ করা হলো না রায়হানের। শারফান চেম্বারের সামনে দাঁড়িয়েছিল। কেবল ভদ্রতা প্রদর্শনে রায়হানের সহকর্মীর মাধ্যমে ভেতরে প্রবেশের অনুমতি পাওয়ার অপেক্ষায় ছিল এতক্ষণ। কিন্তু রায়হানের আপত্তি দিতে ভদ্রতাটুকু আর টিকিয়ে রাখল না। ফোনের লাইনটা খটাস করে কেটে দিয়ে দরজা ঠেলে হনহনিয়ে ভেতরে ঢুকে পড়ল। সহকর্মী ছেলেটা একটু অমনোযোগী হয়ে দাঁড়িয়েছিল, তাই ঠেকানোর সুযোগটুকু পেল না সে। এই এই ভাই, এই করতে করতে চেম্বারের ভেতর সেও ঢুকলো। রায়ান তখন হাতের ইশারায় তাকে চলে যেতে বলল। শারফান তার মুখোমুখি 3 সেকেন্ডের জন্য থামলো। সরি ব্রাদার, আমার সিচুয়েশন আপনাকে বোঝানোর মতো সময় এখন হাতে নেই। সানা কই? মুখটা থমথমে দেখালো রায়হানের। জবাব দেওয়ার আগে শারফান নিজে খুঁজে পেয়ে গেল সানাকে। রায়হানের নারাজি দেখে 5 আঙ্গুলের ইশারায় তাকে আবারও 5 মিনিটস বুঝিয়ে এগিয়ে গেল সানার দিকে। উদাসীনের মতো আকাশের পানে দৃষ্টি তুলে তাকিয়ে আছে সানা। তাই তো কানে পৌঁছানি শারফানের গলা। শারফান এসে দাঁড়ালো ওর থেকে মাত্র 1 হাত দূরত্বে, সেটাও টের পেল না। সাদা লাল রঙের সালোয়ার কামিজে সানা, পিঠ জুড়ে চড়ানো লম্বা চুলগুলো কেবল ছোট্ট একটা ক্লিপে আটকে রেখেছে গোটা কয়েক চুল। নিঃশব্দে নিষ্পলক ওকে দেখতে দেখতে হৃৎপিণ্ডের গতি কেমন চঞ্চল হয়ে উঠল শারফানের। সেদিন বৃষ্টি ঝরা রাতের পর আজ দ্বিতীয়বারের মতো এই অনুভবের শিকার হলো সে। হেই সানা। সানাকে ডাকার চিরাচরিত স্বভাবই আশঙ্কিক ডেকে উঠল। মুখটা শুকনো, চোখ জড়া লাল, কিন্তু স্বর শান্ত তার। চমকালো সানা। ভূত দেখার মতো তাকিয়ে রইল তার দিকে, তারপরই তাকালো একবার রাহানের দিকে।
ওর অভিব্যক্তি লক্ষ্য করে শারফান মিনতিপূর্ণ গলায় স্বীকারোক্তি দিল। রায়হান ভাই আমার এক বড় ভাইয়ের কাজিন, সেই হিসেবেই চেনা জানা। এই জন্যই অনধিকার প্রয়োগ করে ঢুকে পড়েছি। সেটেল ডাউন প্লিজ, আমি এক্ষুনি চলে যাব। শুধু বলতে বলতে কণ্ঠ হঠাৎ থেমে গেল শারফানের। সানার চোখ মুখ শক্ত হয়ে উঠতে দেখে এরই মাঝে রায়হানের দিকে আরেকবার তাকালো সানা। রায়হান ততক্ষণে উঠে এসেছে। শারফান, তোমার কাজটা ঠিক হচ্ছে না। শানা এখানে সুরক্ষিত থাকতে এসেছে, এটা তার যুদ্ধ। তুমি এখানে অ্যালাউড না, চলে যাও তুমি। গ্রান্ট আস এ ফিউ মিনিটস ইন প্রাইভেট প্লিজ ভাই। রায়হানকে অবাক করে হঠাৎ অনুমতি দিল সানা নিচু কণ্ঠে। রায়হান তাই চলে গেল। সানা তখন নির্দ্বিধায় চোখ মেলে রাখলো শারফানের চোখে। আজ আর ওর চোখে কোনো জল ভিড়ল না, ঘৃণাও ফুটল না, আবার ভালোবাসাও না। ঠান্ডা গলায় জিজ্ঞেস করলো, কি চান এবার? মুখে কোনো উত্তর দিল না শারফান, চেয়ে রইল কতক্ষণ নীরবে। সানার বিষণ্ণ মুখে কেবল মনেই পড়ল, তোমাকে দেখার পর আমি কনফিউজ সনম। এটাই তোমার আমার শেষ দেখা হোক, নাকি আবারও দেখা হোক? আমাদের কি চাই আমি আসলে? কেন এসেছেন? জিজ্ঞেস করে উঠল সানা। কথা দ্রুত গুছিয়ে জবাব দিল শারফান। আমার অপরাধ সম্পর্কে আব্বু এখনো অবগত না, কিন্তু হবে খুব শীঘ্রই। তারপর সে যা সাহেবের আগমন হবে কি ছেলের হয়ে ক্ষমা ভিক্ষা চাইতে, নাকি অন্য কোনো কারণে? প্রশ্নগুলো মনে আসতেই সানার কঠিন মুখভঙ্গি বদলে কৌতূহল ফুটল, কিন্তু জিজ্ঞাসার সুযোগটুকু দিল না শারফান। আর এক মুহূর্ত দাঁড়ালো না এরপর। অপ্রত্যাশিত যে ঝড়ের মতো হয়ে এসেছিল, সে ঝড়ের মতোই আবার বেরিয়ে গেল সানাকে ভাবনার গভীরে তলিয়ে। চঞ্চল পায়ে হেঁটে এসে সেডানে উঠে বসলো শারফান। ইঞ্জিন চালু হতেই এক ঝলক সূক্ষ্ম কম্পন ছড়িয়ে গেল পুরো গাড়ি জুড়ে, যেন ঘুম ভাঙল কোনো বিশাল যন্ত্রচালিত যন্ত্র। ড্যাশবোর্ডের সব চেকলাইট একবার জ্বলে নিবল। সবশেষে গাড়ি গড়াতে শুরু করলো ভদ্রভাবে, এক নিখুঁত নিয়ন্ত্রণে। কিন্তু শারফানের ভেতরটা ঠিক যেন উল্টো। বুকের গহীনে তার প্রলয়ঙ্কারী তুফান বয়ে যাচ্ছে সানার মুখোমুখি হওয়ার পর থেকে। এসেছিল সে কোনো কথা বলার উদ্দেশ্যে নয়, শুধু এক নজর দেখার উদ্দেশ্যে। কারণ কয়েক ঘন্টা বাদে সে এগোবে এক মহাপ্রলয়ের দিকে, যা তার নিজের হাতেই করা। এরপর কি হবে তা তো আর জানা নেই। মেরুল বাড্ডা, সন্ধ্যা 6:30। নির্জন এক পুরনো 4তলা বাড়ির ছাদ। পাশের গলি থেকে ভেসে আসছে কুকুরের ডাক আর দূরের মসজিদের মাইকের মৃদু আওয়াজ। আকাশে ঝুলে থাকা মেঘগুলো মনে করিয়ে দিচ্ছে আজকের রাত আরও গভীর হবে এবং আরও যেন বিপজ্জনক। সন্ধ্যার হলুদ আলোয় ছাদের একপাশে দাঁড়িয়ে শারফান। গায়ে শুধু কালো রিব, বডি স্লিভলেস গেঞ্জি, ঘামে মাথায় লম্বা চুলগুলো আঠালোভাবে হয়ে আছে। গলায় ঝুলছে সাদা হেডফোন, কিন্তু আপাতত কিছুই বাজছে না। শরীরটা পাথরের মতো শক্ত, চোখের কোণে রক্তবর্ণের হালকা রেখা, যেন ঘুম ছাড়া বছরের পর বছর কেটেছে ওর। সে চোখে কঠিন এক জেদ। ওর সামনে দাঁড়িয়ে অমিত ভাই, ওর মারামারির কোচ, সাবেক মিলিটারি ট্রেনার তিনি। কাঠের মতো কড়া শরীর তার, বয়স 40 ছুঁই ছুঁই। গায়ের রং ঘন শ্যামলা, চোখ দুটো ধূসর ঠান্ডা অথচ অন্তর্ভেদ করা দৃষ্টি। মুখের একপাশে পুরনো ক্ষত চিহ্ন, চোয়াল কাটা কাটা, দাড়ি চাটা, কিন্তু রুক্ষ চেহারা, ঘন কালো চুলের কপালের পাশে কয়েকটা চুল সাদা। যুদ্ধের ছাপ যেন গায়ে লেগে আছে তার এখনও। পেশিবহুল শরীর, কাঁধ চওড়া, চলাফেরা নির্ভুল, কণ্ঠস্বর নিচু কিন্তু দৃঢ়। প্রতি শব্দে যেন হুকুম মনে হয়। একসময় দেশের বর্ডার সিকিউরিটি ফোর্সে ছিলেন তিনি। ক্লোজ কমব্যাট ফাইটিং আর ডিফেন্সিভ স্ট্রাইকিং ও এক্সপার্ট। 27 মার্চের সকালে তার সঙ্গে প্রথম পরিচয় শারফানের, এবং পরিচয়ের মাধ্যমটা ইয়াজ। গত 24 মার্চের মাঝখানে ইয়াজের সঙ্গে কথা হয়েছিল শারফানের। অনেকটা সময় সানার জন্য ব্যাকুলিত মনটাকে স্থির করতে এবং রাজনের বিষয়টি নিয়ে কিছু বুদ্ধি ধার আর পরামর্শ নিতেই দীর্ঘদিন পর সে ইজাজকে বার্তা পাঠিয়েছিল। সে বার্তা পেয়ে ইজাজ একটুও দেরি করেনি ওকে কল করতে। ঘণ্টা সময় ধরে দুজনে কথা চলেছিল সেদিন রাতে। কথার মাঝে দুজনের তর্ক বিতর্ক হয়েছিল বেশ। শারফান যা চাইছে তাতে ঘোর আপত্তি ইয়াজের,
কিন্তু শারফান দৃঢ় জেদি সুরে জানায় তাকে তার থেকে কোনো সাহায্য বা পরামর্শ না পেলে ওর যা প্রয়োজন ও তা নিজেই ব্যবস্থা করে নেবে। অনেকটা দুশ্চিন্তাগ্রস্ত ইয়াজ খুব ভেবেচিন্তে তখন অমিতের কাছে পাঠিয়ে দেয় ওকে। আর সেদিন থেকে শারফানের প্রচণ্ড আবদারে অমিত হয়ে যান ওর কোচ এবং ওর পরামর্শকও। এই ছাদের এক কোণে হালকা প্যাডিং দেওয়া একটা প্র্যাকটিস এরিয়া বানানো হয়েছে। দুটো হেভি বক্সিং ব্যাগ ঝুলছে আর চারপাশে ডাম্বেল রড, রাবার ব্যাগ। পায়ের ক্ষত শুকিয়েছে অনেকটাই, তাই নির্দ্বিধায় স্কিপিং শুরু করলো শারফান। চলল মিনিট 5। প্রতিটি লাফ যেন নিজেকে ছিঁড়ে ফেলার মতো। এরপরই 30 বার পোশাপ। তারপর হঠাৎ ব্যাগের দিকে ঝাঁপিয়ে পড়ল সে। একের পর এক ঘুষি লাথি, হাঁটুর আঘাত হানল সেখানে। প্যাড ফেটে যাচ্ছে, ব্যাগ দুলে উঠছে। অদূরে দাঁড়িয়ে এর মাঝে প্রচণ্ড এক মানসিক অস্থিরতা বুঝতে পারলেন অমিত। ইয়াজের সঙ্গে কথা বলে যারার বিষয়ে সমস্তটাই অবগত হয়েছেন তিনি। বর্তমান সরকারের পোষা আইনের কাছে সত্যি সুষ্ঠু বিচার প্রত্যাশা করা নিছক বোকামি। তবুও নিজের হাতে বিচারের ভার তুলে নেওয়ার বিষয়টি মানতে পারছিলেন না শুরুতেও তিনি। কিন্তু শারফান যখন ওর পরিকল্পনা খোলাখুলি জানালো তাকে, তখন আর ব্যাপারটিতে কোনো বাড়াবাড়ি লাগেনি তার। তবে জীবন ঝুঁকি নিতে চলেছে শারফান, কেবল তা নিয়েই আপত্তি ছিল ইয়াজের আর তারও। আর তাদের সেই আপত্তিকে তোয়াক্কা করার মতো ছেলে যে শারফান নয় তা তিনি বুঝে গেছেন পরিচয়ের প্রথম দিনেই। এবং অদ্ভুতভাবে তার খুব ভালো লেগে গেছে শারফানকে। ইয়াজের থেকে যতটুকু জেনেছে আর নিজে যতখানি ওজন করতে পেরেছেন ওকে, তাতে তিনি ঢের চিনতে পেরেছেন এই ডানপিটে ছেলের প্রতিশোধ পরায়ণ মানসিকতা কেবলই নিকৃষ্ট শ্রেণী মানুষগুলোর জন্য, যারা সংক্রামক ব্যাধির মতো নিজেদের অন্তরে দূষণ সমাজের মাঝে ছড়িয়ে দেয়। শারফানকে দেখতে দেখতে তিনি স্পষ্ট টের পেলেন কিছু একটা ওর মধ্যে চাপা পড়ে আছে। সেটা কি তা জিজ্ঞেস করবেন কি করবেন না তা ভেবে পেলেন না। শরীরটা আগুনের মতো জ্বলছে যেন শারফানের, তাই একটু থেমে গায়ের গেঞ্জিটাও খুলে ফেল। মনে ভেতরটা এখনও ঘোলাটে ছন্নছাড়া। সানাকে মাথা থেকে সরাতে পারছে না একদমই। যদি কটা কথা শুনিয়ে দিত মেয়েটা, কিংবা দুটো থাপ্পড়ও যদি মারত, তাও খুব হালকা লাগতো ওর। মনে হচ্ছে মরে গিয়েও বুকের মধ্যে বয়ে চলা আনকোরা ভালোবাসার অনুভূতি আর অপরাধবোধ ওকে সূচ ফোটার মতো বিধিয়ে যাবে। গেঞ্জিটা মেঝেতে ছুঁড়ে মেরে ব্যাগে নতুন করে ঘুষি মারতে উদ্যত হলেই অমিত বাদ সাধলেন ওকে। টেক এ ডিপ ব্রেথ আরফ। শারফান ফিরে তাকালো ওর কাছে, এসে বললেন তিনি, তোমাকে শুধু ফিজিক্যালি না, মানসিকভাবে লড়াকু হতে হবে। লড়াইয়ের সময় মাথার ভেতরে কিছু রাখা যাবে না, যে কোনো রকম অনুভূতিও না। অনুভূতি বাঁচার জন্য, ফাইট করার জন্য না। শারফানের কপাল দিয়ে বুক বেয়ে টপ টপ করে ঘাম গড়িয়ে পড়ছে, মুখ থমথমে। সে বুঝতে পারল কোচ কোনোভাবে টের পেয়েছে মনটা ওর অশান্ত, কিন্তু সম্পর্কটা ওদের ভদ্রতার সূচক সৌজন্যতাতেই সীমাবদ্ধ। সেখানে আন্তরিকতা আসেনি এখনও, তাই অনুভূতির কথা উঠলেও কোনো জবাব দিল না। তাছাড়া সানা এমনই এক অনুভূতি যা নিয়ে সে নিজের সবচেয়ে কাছের মানুষ বা বন্ধুর সঙ্গেও খোলামেলা হতে দ্বিধা সংকোচ বোধ করে। তাই তো জানাতে পারেনি ইয়াজকেও, আর মুখ ফুটে বলতে পারেনি বাপকেও। উনি নিরুত্তর থাকায় অমিত আর কিছু বললেন না। ক্লোজ কমব্যাট ট্রেনিংয়ের জন্য প্রস্তুতি নিতে শুরু করলো দুজন। অমিত নিজের হাতে প্যাড পরে নিল, এক হাতে ছুরির ডামি, অন্য হাতে ভারী গ্লাভস। চারিদিকে বাতিগুলো এখন হলুদ নরম আলো ছড়াচ্ছে। ছায়া লম্বা হয়ে পড়েছে ম্যাটের চারপাশে। এক নিশ্চিত উত্তেজনা ছড়িয়ে পড়ছে পরিবেশে। দৃষ্টি শারফানের ঠান্ডা কিন্তু দৃঢ়তা সেখানে। তা লক্ষ্য করে কাঁধে প্যাড চাপাতে চাপাতে বললেন অমিত, ভেতর থেকে কি যেন তোমাকে ছিঁড়ে ফেলছে, সেটা আমি জানি না, আর জানতে চাওয়ার আমার কাজ না। তোমার স্পিরিট ভালো, কিন্তু একটা কথা শোনো, মাথায় জ্যাম থাকলে প্রতিপক্ষ আগে পড়ে যাবে না, তুমি যাবে। মন ফাঁকা রাখো। তুমি যখন যুদ্ধের মুখে, তোমার ভেতরে যা চলছে সেটা এখন থামা উচিত, না হলে তুমি যুদ্ধ করতে নামার আগেই হেরে যাবে। চোখ তুলে তার দিকে চাইল শারফান। অমিতর চোখে চোখ রেখে বললেন,
যে তোমাকে ভেঙেছে ভুলে যাও তাকে এখনই। শারফান নিঃশ্বাস ছাড়ল ধীরে। ঘাড়ের পিছের ঘাম মুছে নিয়ে শেষবারের মতো মনে করলো সানার বিষণ্ণ মুখ, তার ভেজা চোখে নিষ্পলক চাহনি। তারপর বিড়বিড় করলো, আমার যুদ্ধ শুধু বাইরের না অমিত ভাই, ভেতরেরও। আমি কেবল ভেতরটা ঠান্ডা করতে চাই। অমিত ঠিকঠাক শুনতে পেলেন না, তবে জিজ্ঞাসাও আর করলেন না। ছুরির ডামি সামনে এনে শুরু করলেন ট্রেনিং। আচমকা ঝাঁপিয়ে পড়ল শারফান তার দিকে। বাহাত ছুরির ডামির বাঁ দিক থেকে অমিতের কাঁধের কাছে ফাঁকি দিয়ে পাস করলো। তারপরে ঘুরে গিয়ে ডান হাতের একটি পাঞ্চ আর নিচু থাপ্পড় মারল সোজা তার প্যাডে। একই সময়ে বাঁ হাত দিয়ে শরীরের ভার ফেলে তার বুকে দিল ধাক্কা। অমিত দ্রুত পেছনে সরলেন, চোখে তার মৃদু প্রশংসা। আরও উৎসাহ দিতে লাগলেন ওকে। তাতে শারফান নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়ল, এবার আরও তীব্রভাবে, আরও নিখুঁত কৌশলে। এরপর শুরু হলো অস্ত্র চেক, পকেট গিয়ার প্রস্তুতি, কনসিল্ড বিলেট ট্রেনিং। যথেষ্ট চর্চা হলো। এক পর্যায়ে থেমে গেলেন অমিত। কাঁধ থেকে প্যাড খুলতে খুলতে বললেন, মারামারিতে তোমার যে দক্ষতা দেখেছি আয়াফ, তা সত্যি খুব প্রশংসনীয়। মাত্র 9 দিনেই কোর্স কমপ্লিট। বেস্ট না হতে পারলেও বেটার তো হয়েছে। ভেতরের এই আগুন আর নিভতে দিও না, অন্য কিছু মাথায় এনে আজ রাতে যা করতে যাচ্ছ তার জন্য এই আগুনটা লাগবে। দুজনের মাঝখানে কয়েক মুহূর্ত নীরবতা চলল। তারপর অমিত পেছনে গিয়ে একটা কালো বক্স খুলে ওকে ভারী চুরির কেস এনে দিল একটা।